এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণঅভ্যুত্থানের গল্প, এবং সেই গল্পগুলো আমাদের আসলে এখন আরো বেশি শোনা উচিত। কারণ ফলে আমি এই জন্য বারবার এটা বলি, আমি যখন বলি এটা আমার গল্পটাই বলি, আসিফ যখন বলে আসিফের গল্পটাই বলে। আর একটা বিষয় হচ্ছে এই 36 দিনের আন্দোলন, আমি যদি কখনো বই লিখি বা আমি যদি আরো বিস্তারিতভাবে জুলাইকে নিয়ে লিখতে চাই, তাহলে 36 দিনের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগের যে 5-7 বছর, যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভিতরে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। আসলে এই আমি তো 2017 সালে ক্যাম্পাসে প্রবেশ করছি বা শুরু করছি, তারপর 2018 সাল কোটা সংস্কার, আমাদের যে একটা জার্নিটা আছে গত 5-7 বছরে হয়েছে। বিএনপি যেমন তার 15 বছরের একটা জার্নি আছে, বা বিএনপি সহ বিরোধী দলে তাদের একটা নির্যাতন বা লড়াইয়ের গল্প আছে। তো এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে জুলাই হওয়ার ক্ষেত্রে। কারণ আমরা কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক 18 সালে, এটা কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক প্রভাবিত করছে। আমরা যখন এই আন্দোলনটা শুরু করি, এই আন্দোলনটা কিন্তু অনেকটাই সেই আন্দোলনের মতো করেই নিরাপদ সড়ক বিভিন্ন জায়গায় জায়গায় ব্লকেট হয়েছে। তো ব্লকেটটা কিন্তু সেইটার আগে কি হয়েছে, মানে সেই আমাদের মাথায় ছিল ওইটা যে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে, ওই সিনারিওটা কিন্তু আমার মাথায় সবসময় হিট করতো। তো তো ওই প্রেক্ষাপটের ভিতর দিয়ে তো আমরা আসলে তৈরি হয়েছি। তো এই জন্য আমার কাছে সেই পুরো 5-7 বছর আমরা অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটছে, অনেকগুলো আন্দোলন হয়েছে, আসিফ জেলে গেছে, আক্তার ভাই 2বার জেলে গেছে, এবং আমরা এখানে ছাত্র অধিকার পরিষদ হয়েছে, ছাত্র অধিকার পরিষদ ভাঙছে, নতুন একটা ছাত্র সংগঠন হয়েছে, এখানে আরো অনেকগুলো সংগঠন ভাঙছে, অনেক ধরনের পরিবর্তন হয়েছে আসলে রাজনীতিতে সেই পরে, এবং করোনার পরে এক ধরনের শিফট ঘটছে পুরো রাজনীতিতেই। তবে এটা সত্য যে আমরা গত 5-6 বছর ধরেই আমরা একটা গণঅভ্যুত্থানের জন্য অপেক্ষা করতাম সবসময়। এই হাসিনা সরকারের পতন একদিন ঘটবে, এটা আমাদের একটা কামনা ছিল সবসময়। কারণ আমার নিজের কাছে মনে হইতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা ছাত্র রাজনীতির সাথে যুক্ত বা ছাত্র হিসেবে আছি, যে আমি আমার পরবর্তী প্রজন্মকে আসলে কি বলবো যে একটা ফ্যাসিস্ট সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যে বিশ্ববিদ্যালয়ে এত আন্দোলন এত ইতিহাসের গল্প, অথচ আমরা ব্যর্থ, আমরা কিছুই করতে পারিনি। এবং শেষের দিকে মনে হইতো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদেরকে ক্যাম্পাস থেকে বের হইতে হবে। তো এটা বাংলাদেশের জনগণ এবং উপরওয়ালাকে ধন্যবাদ যে এই ব্যর্থতা আমাদেরকে নিয়ে বের হইতে হয় নাই, বরং একটা সফলতা নিয়ে আমরা বের হইতে পারছি বিশ্ববিদ্যালয় থেকে, যে সরকারের পতনটা ঘটতে পারছে এবং সেখানে আমাদের কিছুটা ভূমিকা ছিল। এবং আমাদের এখন সামনের যে বিষয়টা, যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে, তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা, যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো রাষ্ট্র হিসেবে 53 বছরে আমরা যা করতে পারি নাই, এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি। এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের এন্ডিং পয়েন্ট না। আমরা জুলাই থেকে শিখেছি, জুলাই থেকে আমরা শুরু করেছি, এবং এই যে আমাদের জার্নিটা গণতান্ত্রিক লড়াই, এইটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যেহেতু বিরোধী রাজনীতির সাথে আমরা অভ্যস্ত ছিলাম, তো তখন আক্তার ভাই বা মাহফুজ ভাই তারা পিছন থেকে সামনে এসে রোল প্লে করবে। পরবর্তীতে আক্তার ভাই গ্রেফতারি হয়ে যান 17 তারিখে, এবং এরপরে যারা আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল, এখানে রিফাত নিজে উপস্থিত আছে, হাসিব আছে, মাহিন, কাদের, যদি মাহিন ছাত্র শক্তি ছিল না। আরেকটা জিনিস ছিল যে আমাদের এই আন্দোলনটা ছাত্র শক্তি থেকে বের হয়ে করতে হবে। এই আন্দোলনটা তখনই আমরা বৈষম্য বিরোধীর পরিচয় নিয়ে আসলে আমরা ছাত্র শক্তি হিসেবে নিজেদেরকে ট্রিট না করে এটার পরিসরটা বিস্তৃত করি এবং আরও মানুষকে যুক্ত করি। তখন যারা লাইব্রেরিতে পড়তেছিল, যারা সার্জিস হাসনান, তখন সেই ধারাবাহিকতা তারা এসে যুক্ত হয়, মাহিন, এবং আমরা আন্দোলনটা বৈষম্য বিরোধী 1 জুলাই থেকে বৈষম্য বিরোধীর নামে আসলে আগায় নিয়ে যাই। তো আমি আসলে ইতিহাসটা বলতে একটু কম চাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা যেহেতু একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এবং নানা মানুষের অংশগ্রহণ, অবদান, এবং আমরা নিজেরাও আসলে জানি না কোথা থেকে কত সাপোর্ট আসলে সেই সময় আসছে। তো আমি বললে সেটা আমার গল্পই হবে আসলে। আসিফ যখন বইটা লিখতেছে আসলে আসিফেরই গল্প, রিফাত যখন বলতেছে রিফাত, আমাদের প্রত্যেকেরই এই অভ্যুত্থানে আসলে আলাদা আলাদা একটা গল্প আছে। এই আলাদা আলাদা গল্পগুলো একটা কালেকটিভ স্টোরি বা মেমোরি আমাদের জন্য হয়তো তৈরি করবে। আমরা যখন এখানে বলতেছি এটা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গল্পটা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পালন করছে, মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসছে। আমি তো এখনো জানি যে কুমিল্লায় আসলে কিভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছে,
বা নরসিংদীতে কিভাবে সংগঠিত হয়েছে, তো ঢাকার বাইরে কিভাবে সংগঠিত হয়েছে। তো তাদের গল্পগুলো আমাদের আরো বেশি করে আসলে আসা দরকার। এবং আন্দোলনের 19 তারিখ থেকে বেসিক্যালি 1 তারিখ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি বা আমার সাথে আসিফ বা বাকের আমরা কিন্তু আর মাঠে ছিলাম না। আমরা 17 তারিখ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায়, আন্দোলনের নেতৃত্বটা মূলত সাধারণ জনগণের কাছেই চলে যায় আর কি। এবং তখন যখন আমরা ডিবিএফএস ছিলাম, রিফাত রশিদরা তখন এটার একটা কমান্ড নেয় সোশ্যাল মিডিয়াতে। তো সেই জায়গা থেকে তখন মাঠের যে মূল যুদ্ধ অবস্থা যেটা তৈরি হয়েছিল, যেখানে আসলে সবাই যখন শহীদ হওয়া শুরু করলো, মানুষজন আহত হওয়া শুরু করলো, তো ওই সময়টা কিন্তু আমরা ছিলাম, আমি গুম হয়েছি, হাসপাতালে ছিলাম, তারপর ডিবি অফিসে, তারপর সেখান থেকে বের হয়ে আসা। তো আন্দোলনে আমি খুব বিচ্ছিন্নভাবে আসলে কথা বলতেছি, ধারাবাহিকতা তো রাখতেছি না। আমাদের একটা জিনিস ইয়ে ছিল যে আন্দোলনের স্বতঃস্ফূর্ততা রাখতে হবে, মানুষকে পার্টিসিপেট করতে দিতে হবে, মানুষও যাতে ডিসিশন নিতে পারে এই আন্দোলনে যে সে কীভাবে কর্মসূচিটা করবে। এবং মানুষের যেটা জনমত এবং জনমত বোঝার জন্য আমাদের তখন সোশ্যাল মিডিয়া ছিল, সেই অনুযায়ী আমাদের কর্মসূচিটা নিতে হবে। আমরা ফ্যাসিলিটেট করবো বেসিক্যালি আন্দোলনটা, বা কোঅর্ডিনেটর, এই শব্দটা সেখান থেকে আসছে। আমরা আন্দোলনটা লিড দিব না, আমরা আন্দোলনটাকে কোঅর্ডিনেট করবো, আমরা আন্দোলনটাকে সমন্বয় করবো। সারা বাংলাদেশে যে হচ্ছে বা সাধারণ মানুষ, তাদের ইমোশন, তাদের সেন্টিমেন্ট, সব কিছুকে আমরা কোঅর্ডিনেট করবো। তো সেই জায়গা থেকেই এই চিন্তাগুলো আমাদের মাথায় প্রথম থেকে ছিল, শুরু থেকে ছিল, এবং আমরা চেষ্টা করছি আন্দোলনের সময় এই জিনিসগুলোকে ধরে রাখার। এবং যেমন 16 তারিখেই কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম এই আন্দোলনটা সরকার বিরোধী একটা আন্দোলনের দিকেই যাবে, এবং যেতে হবে, নিয়ে যেতে হবে, কারণ এই সরকারের হাতে রক্তের দাগ লেগে গেছে।